নির্বাচিত হলে জামায়াতের সাথে ঐক্যের সরকার গঠন করবে না বিএনপি। রয়টার্সকে তারেক রহমান আজ উত্তরের ৩ জেলায় করবেন ভোটের প্রচার। বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর চাপে ৭৬টি আসনে চ্যালেঞ্জের মুখে বিএনপি জোটের প্রার্থীরা। অন্দর কোন্দলে কোথাও কোথাও জয় পেতে পারে জামায়াত প্রার্থী। নির্বাচনী প্রচারণায় এখন হবিগঞ্জে জামায়াতের আমির, এরপর সভা করবেন মৌলভীবাজার ও সিলেটে। ইশতেহারে আস্থা নেই পোড় খাওয়া মানুষের। ভোটের চেয়েও বড় প্রশ্ন দ্রব্যমূল্য, নিরাপত্তা, ন্যায় বিচার। ইউক্রেনে আগ্রাসন থামাতে রাশিয়ার বিরুদ্ধে ২০ বারের মতো নিষেধাজ্ঞা প্রস্তাব ইইউ এর। তেল, গ্যাস খাতসহ সামুদ্রিক পরিষেবায় বাড়তে পারে চাপ। হবিগঞ্জে নির্বাচনী জনসভায় কথা বলছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে আমরা সেখানে। আমাদের হাসপাতালটা এমন থেকে গেল কেন? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হবে এবং মানসম্মত নিজস্ব ক্যাম্পাসের হাসপাতালও গড়ে তোলা হবে। এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের একই হালত, এতিম অবস্থা। আমরা সেই এতিম অবস্থার অবসান ঘটাবো ইনশাআল্লাহ। এবং বিশ্ববিদ্যালয়গুলো শুধু কাগজের সার্টিফিকেট তৈরির কারখানা হবে না, দক্ষ জনবল তৈরির কারখানা হবে, যারা দেশ গড়ার কারিগর হবে ইনশাআল্লাহ। সেই শিক্ষা আমরা হাতে দেব। আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিতে পারবো না, বেকার ভাতা তুলে দেব না। আমাদের যুবকেরা কারো কাছে বেকার ভাতা চায় না। তারা চায় তাদের হাতে মর্যাদা দেওয়া হোক, তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হোক। আমরা আমাদের জনবলকে নিয়ে আমাদের যে পরিকল্পনা, ইনশাআল্লাহ আমরা গ্রামকেও শিল্প বানাবো ইনশাআল্লাহ। বলবেন যে আপনারা কি কলকারখানা চালু করে দিবেন? হ্যাঁ দিব, কিন্তু সেই কলকারখানা হবে কৃষিভিত্তিক কলকারখানা ইনশাআল্লাহ। সেখানে শিক্ষিত যুবকেরা মেধা যোগ্যতা দিয়ে গ্রামের চেহারা পাল্টে দিবে, আনন্দের সাথে মা বাপকে নিয়ে বসবাস করবে, গর্বিত হয়ে বলবে আমিই বাংলাদেশ এবং এটা আমার বাংলাদেশ। যুবকরা তৈরি হয়ে যাও। আমরা তো বয়সের একটা প্রান্তে এসে গেছি। আমরা এই বাংলাদেশটা এখন তোমাদের হাতে সমঝাতে চাই। যুবকরা রেডি? দেখি কারা রেডি, হাত তুলেন। ও মা, সবাই দেখি যুবক। তাহলে ইনশাআল্লাহ আমরাও সবাই যুবক ইনশাআল্লাহ। আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে বাংলাদেশকে গড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা এবং আমার মা বোনেরা, আমরা সেই বাংলাদেশটাই চাই যেই বাংলাদেশের শিশুও বলবে এটা আমার বাংলাদেশ, আবার বৃদ্ধ বনিতা বলবে এটা আমার বাংলাদেশ। চা বাগানের আমার শ্রমিক ভাই বোনেরা যারা আছে, যারা অত্যন্ত মানবতার জীবনযাপন করে, সন্তানেরা তাকে শিক্ষা এবং স্বাস্থ্যের সেবা থেকে বঞ্চিত, যুগ যুগ ধরে একই পেশায় পড়ে আছে হাড্ডিসার মানুষগুলো, আমরা চা বাগানেরও আধুনিকায়ন করব, প্রযুক্তি সমৃদ্ধ করব, সেই মানুষগুলোরও জীবন মানে পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। তাদের একটা সন্তানও শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না। আমরা বারবার বলে আসছি, এই দেশে বংশানুক্রমে আমরা দেখতেছি রাজার ছেলে রাজা হয়, রানীর। নির্বাচিত হলে জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সার্বভৌমত্ব রক্ষা করে যে দেশ জনগণের উপযোগী প্রস্তাব দেবে তাদের সাথে সম্পর্ক উন্নয়নের কথাও জানান তিনি। এছাড়া নির্বাচনে এককভাবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলেও জানান তারেক রহমান। দলের চেয়ারপারসন মা বেগম খালেদা জিয়ার চিরবিদায়ের পর দলের হাল এখন তারেক রহমানের হাতে। কয়েকদিন বাদেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ঠিক এমন সময় রয়টার্সের মুখোমুখি হন বিএনপি চেয়ারম্যান।
শুক্রবার দলীয় কার্যালয়ের সাক্ষাৎকারে আগামী নির্বাচনে এককভাবে দলের জয়ে আত্মবিশ্বাসের কথা জানান তারেক রহমান। আর জয়ী হলে প্রতিপক্ষ জামায়াতের সাথে ঐক্য গড়বে কিনা জানতে চাইলে তারেক রহমান তা প্রত্যাখ্যান করে বলেন, গণতন্ত্র ও সংসদের ভারসাম্য রক্ষায় প্রয়োজন হলো ভালো বিরোধী দল। রাজনৈতিক প্রতিপক্ষের সাথে আমি কিভাবে সরকার গঠন করি আমি জানি না তারা কতটা আসন পাবে, তবে তারা যদি বিরোধী দল হয় তাহলে আমি আশা করি তাদেরকে ভালো বিরোধী দল হিসাবে পাবো। নির্বাচনে জয়ী হলে ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থে প্রতিপক্ষ নয়, বন্ধুপ্রতিম দেশের প্রয়োজন। আমাদের যে কোনো চুক্তিই হোক না কেন আমার জনগণের জন্য, আমার দেশের জন্য উপযুক্ত হবে। আমাদের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে দেশ জনগণের উপযোগী প্রস্তাব দেবে তাদের সাথে বন্ধুত্ব করব, কোনো নির্দিষ্ট দেশের সাথে নয়। নির্বাচন পরবর্তী রাজনীতিতে আওয়ামী লীগ যুক্ত হতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের মানুষ চাইলে যে কেউ রাজনীতি করার অধিকার রাখে। যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হন, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার আছে। আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে জামায়াতে ইসলামীকে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত জোট সরকার পরিচালনা করেছিল। জামায়াত জানিয়েছে তারা দেশকে স্থিতিশীল করতে একটি ঐক্য সরকার গঠনের মাধ্যমে আবারও অংশীদারিত্বে আগ্রহী। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচনী সফরে আজ উত্তরের 3 জেলায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা দিয়ে শুরু হবে দিনের কার্যক্রম। এরপর যাবেন নীলফামারী ও দিনাজপুর। ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের জনসভা স্থলে আছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, তারেক রহমানের আগমন ঘিরে জনসভার বিস্তারিত জানাবেন, কি বলছেন এই অঞ্চলের মানুষ? শ্রাবন্তী, বিএনপির নির্বাচনী জনসমাবেশ আর ঠাকুরগাঁও জেলার স্কুল মাঠ একেবারে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। এর মধ্যে বিপুল সমাগম, উৎসাহ উদ্দীপনার এতটুকু কমতি নেই। যদি বলি আপনাকে, এখন সবার অপেক্ষা কখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন। আর তথ্য হচ্ছে যে তারেক রহমান ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে তিনি আসবেন এবং সেখান থেকে হেলিকপ্টার যোগে এই ঠাকুরগাঁতে তিনি জনসভায় এসে যোগ দিবেন। আর আপনি যেটি বলছিলেন সেই জায়গা থেকে যদি বলি, মানুষের উৎসাহ উদ্দীপনার কমতি নিয়ে এতটুকু আশা আকাঙ্ক্ষারও বিস্তর রয়েছে তাদের মধ্যে, বিশেষ করে স্থানীয় যে নেতাকর্মী যারা আছেন এবং যে বিভিন্ন স্তরের যে মানুষজন আছেন তাদের মধ্যেও আমরা দেখেছি। অর্থাৎ তাদের কি আশা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হচ্ছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর এই ঠাকুরগাঁতে তিনি আসবেন এবং তিনি নির্বাচন যে বক্তব্য সাধারণত তিনি বিগত সময়গুলোতে যেভাবে তিনি দিয়ে যাচ্ছেন সেই পরিকল্পনার কথাগুলো তো নিঃসন্দেহে তিনি তুলে ধরবেন। এবং সেই সঙ্গে এই যে ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও উত্তরের এক জনপদ, তো সেই জায়গা থেকে কৃষিভিত্তিক এই অঞ্চল, তো সেই জায়গা থেকেও মানুষের আশা আকাঙ্ক্ষার কিন্তু অনেক কিছু রয়েছে। কৃষি খাতকে আরও কীভাবে উন্নতি করা যায়, উন্নয়ন করা যায়, এবং যে কৃষক কার্ডের কথা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে বলে আসছেন বিগত নির্বাচনী জনসভাগুলোতে তিনি বলেছেন, সেই জায়গা থেকে তিনি বিশেষ করে এই অঞ্চলের মানুষের একটি আশা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে, অনেক উচ্ছ্বাসের জায়গা তৈরি হয়েছে। বিশেষ করে কৃষি খাত নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে পরিকল্পনার কথাগুলো, বিশেষ করে কৃষক কার্ড যে কথাগুলো তিনি পরিকল্পনায় নিয়ে এসেছেন, সেই জায়গা থেকে একটি উৎসাহ উদ্দীপনার কিন্তু এতটুকু কমতি নেই আমরা দেখেছি। একটি বিষয় জানিয়ে রাখি যে আজকের এই জনসমাবেশে এই যে ঠাকুরগাঁওর যে 3টি সংসদীয় আসন আছে, সেই সঙ্গে পঞ্চগড়ের 2টি এবং দিনাজপুরেরও একটি সংসদীয় আসনের যে মনোনীত প্রার্থী বিএনপি থেকে, তারাও কিন্তু এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ এই জনসমাবেশ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই বিএনপি মনোনীত প্রার্থীদেরকেও পরিচয় করিয়ে দেবেন। অর্থাৎ একেবারে এই ঠাকুরগাঁও একটি ছোট শহর বলা হয়, কিন্তু একেবারে কিন্তু পরিপূর্ণ। আমরা দেখেছি মাঠ কিন্তু ভরে গেছে, আশপাশের যে রাস্তা অর্থাৎ ডানে বামে যেদিকে তাকায় মানুষ আর মানুষ। আর এরই মধ্যে মঞ্চে আমরা দেখেছি যে জাতীয় সঙ্গীতের পরিবেশন হচ্ছে, অর্থাৎ আনুষ্ঠানিক যে শুরু জনসমাবেশ সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে, এমনটা কিন্তু আমরা বলতেই পারি। অর্থাৎ এখানে কিছু মানুষ আমি দেখেছি একটু আগেই, অনেকেই এখানে কথা বলেছি, তারা বলছেন যে তাদের দীর্ঘদিনের কিছু দাবি, অর্থাৎ ঠাকুরগাঁওয়ে যে একটি বিমানবন্দর এবং ঠাকুরগাঁও একটি বিশ্ববিদ্যালয় করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তাদের আশা আকাঙ্ক্ষার মধ্যে রয়েছে। অর্থাৎ বিএনপি যদি সরকারে আসে তাদের এইরকম একটি আশার জায়গা তৈরি হয়েছে। নিশ্চয়ই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই বিষয়গুলো এই বক্তব্যে, তার এই সমাবেশের বক্তব্যে উঠে আসবে, এমন একটি আশা প্রত্যাশার জায়গা রয়েছে। সব মিলে যদি বলি তাহলে শ্রাবন্তী বলতে হবে একেবারে একটু ঐতিহাসিক সমাবেশ হবে। এখানকার যারা নেতৃস্থানীয় যারা আছেন তারা বলছেন যে স্মরণকালের ইতিহাসে ঠাকুরগাঁওয়ে একটি বিপুল সমাগম হবে, আজকের এই সমাবেশ সফল হবে এমনটাই। আর সবারই কি অপেক্ষা প্রতীক্ষা, হয়তো 12টা সাড়ে 12টার মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মঞ্চে এসে হাজির হবেন, এমন একটি উদ্গ্রীব প্রত্যাশার জায়গাও সবার মধ্যে রয়েছে।
শ্রাবন্তী। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 273 নোয়াখালী 6-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছে নোয়াখালী জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন নোয়াখালী 6 আসনে 11 দলীয় জোট মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক শাহ মোহাম্মদ মিজানুল হক মামুন। আমরা তার সাথে কথা বলবো। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নির্বাচনী প্রচারণা কেমন চলছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের নির্বাচনী প্রচারণায় বলা যায় সাধারণ জনগণের ব্যাপক সাড়ার মধ্য দিয়ে আমরা আলহামদুলিল্লাহ বিজয়ের প্রত্যাশায় মোটামুটি জনগণের বিপুল সাড়া নিয়ে আমরা আশাবাদী। ভালোভাবে আমাদের নির্বাচন প্রচারণা চলছে। এখন যে পরিবেশ চলছে, নির্বাচনী পরিবেশ, এইরকম যদি চলতে থাকে তাহলে এখানে নির্বাচন কেমন হবে, লড়াই কেমন হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে? আমাদের হাতিয়াতে বর্তমান যে পরিস্থিতি বিরাজমান আছে, জনগণ যদি কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার মতো পরিবেশ, যেটা বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বলেছেন এবং ওনার উপদেষ্টারা বলছেন, প্রশাসনের আর্মি, বিজিবি এবং র্যাব সহ পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এবং আমাদের ইউনু উপজেলা প্রশাসন যেটা বলছে, নির্বাচন সুস্থ হলে আমরা প্রায় কাস্টিং ভোটের 70% আমরা পাবো ইনশাআল্লাহ। আমাদের দেশে আমাদের সাধারণ মানুষ ভোটে ভোট দেওয়ার জন্য ব্যাপকভাবে উৎসাহী, আগ্রহী এবং ইনশাআল্লাহ ভোট 90%-এর উপরে ভোট পড়বে ইনশাআল্লাহ আমাদের। আমার সব শেষ প্রশ্ন একটু ছোট করে যদি উত্তর দেন, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে নির্বাচন পর্যন্ত আপনার নেতাকর্মীদের প্রতি এবং ভোটারদের প্রতি আপনার বার্তা কি? আমি আপনাদের মাধ্যমে আমাদের ভোটার এবং নেতাকর্মী সহ সকল শুভাকাঙ্ক্ষী, এমনকি আমাদের দ্বারা দুশ্মন, আমাদের বন্ধু, প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী, তাদেরকেও আমরা বলতে চাই, আসেন আমরা সাধারণ মানুষকে, জনগণকে ভোটের জন্য উৎসাহিত করি। জনগণ কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তারা তাদের যাকে পছন্দ হয় তাকে ভোট দিবে, এই সুযোগটা করে দেয়। কারণ 20 বছর হাতিয়ার মানুষ ভোট দিতে পারে নাই, কেন্দ্রে যাওয়ার আগেই বলেছে আপনার ভোট দেওয়া হয়েছে, আর আসার দরকার নেই। আমরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি। আমাদের কর্মীরা, আমাদের ভোটাররা, প্রত্যেকটা ভোটার এক একজন কর্মী এবং প্রশাসন সহ আমাদের বন্ধুরা কেউ যদি সুস্থ ভোটের বিপক্ষে দাঁড়ায় তাহলে ইনশাআল্লাহ উচিত জবাব 12 তারিখে তারা পেয়ে যাবে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরও কিছুক্ষণ থাকবো এই জেলায়। পরবর্তী সংবাদের নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তাকে সমর্থন দিয়েছেন খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি, বাংলাদেশের আমির এবং মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ। ইশরাক হোসেনের প্রতি নিজের স্নেহ ও সমর্থন ব্যক্ত করার পাশাপাশি ভবিষ্যৎ রাজনীতি ও দেশের ধর্মীয় প্রেক্ষাপট নিয়ে আলোকপাত করেন তিনি। দেশের ধর্মীয় গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই দেশ মুসলমান, আলেম ওলামা ও পীর মুর্শেদদের। জনগণের ওপর যেন কোনো ধরনের জুলুম বা অত্যাচার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলেও জানান তিনি। বিএনপি ক্ষমতায় আসতেছে, বিএনপিতে কোনো জুলুম না হয়। আর আমি বলবো, আলেমের নামে, ইসলামের নাম দিয়া যা ধোকা দিতেছে এদের পাশেও না যাওয়া। ইশাক আজিজ আল্লাহর রহমতের বিপুল ভোটে জয়ী হবে এখানে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থামাতে রাশিয়ার বিরুদ্ধে 20 বারের মতো নিষেধাজ্ঞা প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন। চাপ বাড়তে পারে তেল, গ্যাস খাত সহ সামুদ্রিক পরিষেবায়। মস্কোকে আলোচনার টেবিলে ছাড় দিতে বাধ্য করাতে এর নতুন এই নিষেধাজ্ঞার লক্ষ্য বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। শুক্রবার কমিশনের সভাপতি উর্সুলা ফন ডার লেইন বলেন, রাশিয়া পরিকল্পিতভাবে বেসামরিক অবকাঠামো ও আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে। এই অবস্থায় রাশিয়াকে আলোচনায় আনতে চাপের মুখে ফেলা জরুরি। প্রস্তাবিত নিষেধাজ্ঞার আওতায় রুশ তেলবাহী জাহাজের উপর সামুদ্রিক পরিষেবা নিষিদ্ধ করা হবে। এছাড়া রাশিয়ার শ্যাডো ফ্লিট ব্যাংকিং ব্যবস্থা, ক্রিপ্টোকারেন্সি লেনদেন ও ধাতু খাতও রয়েছে। ইউরোপের অন্যতম অনিন্দ সুন্দর ঐতিহাসিক ও পর্যটনের দেশ ইতালি। সারা বছরের তুলনায় ফেব্রুয়ারিতে দেশটির বিভিন্ন শহর সেজে ওঠে ভিন্ন সাজে। উত্তরের শহর তুরিন এই সময়ে যেন প্রাণ ফিরে পায়। কার্নিভাল, চকলেট উৎসব আর ঐতিহ্যবাহী ভারমাউথ শীতে জীবন সবচেয়ে উপভোগ্য।
ইতালির আলপস পাহাড়ের পাদদেশে ছোট্ট শহর তুরিন, এক অভিজাত ঐতিহ্যবাহী শহর। যখন ইতালির বেশিরভাগ শহর শীতে ঘুমিয়ে পড়ে, ঠিক তখনই তুরিনে শুরু হয় উৎসবের আমেজ। ফেব্রুয়ারির প্রথম 2 সপ্তাহ তুরিনে চলে ঐতিহ্যবাহী কার্নিভাল। শহরের বিভিন্ন এলাকা ব্যস্ত জমকালো শোভাযাত্রা, লোকজ সঙ্গীত আর নাটক আয়োজনে। পিয়াজ্জা বুর্গোডুরায় বসে ঐতিহাসিক প্রাচীন সামগ্রীর বাজার। এখানে বিক্রি হয় পুরনো আসবাব, শিল্পকর্ম আর কার্নিভালের মুখোশ। এখানকার ঐতিহ্যবাহী চরিত্র রুস নেন্তা আর জিয়ানথুজা। 15 ফেব্রুয়ারি পৌনদীতে মুখোশধারীদের নৌকা ভ্রমণের মধ্য দিয়ে শেষ হয় কার্নিভাল। কার্নিভাল শেষ হতেই শুরু হয় তুরিনের সবচেয়ে মিষ্টি উৎসব চিউকুলাতু। শহরের কেন্দ্র পিয়াজ্জা ভিত্তোরিও ভেনেতোতে বসে চকলেটের বিশাল মেলা। স্থানীয় ও আন্তর্জাতিক চকলেট প্রস্তুতকারকদের অংশগ্রহণে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে কুকুর সুবাস। 1700 শতক থেকে শুরু হওয়া এই ঐতিহ্য আজও চলমান। ফেব্রুয়ারির শেষ ভাগে তুরিনে ফিরে আসে আরেক ঐতিহ্য বারমাউথ। 1800 শতকে এই শহরেই বারমাউথের জন্ম। আজও তুরিনে অ্যাপারেটিভ মানে ধীর, সামাজিক আর আড্ডামুখর। শীত মানেই তুরিনে ভারী আর ঐতিহ্যবাহী খাবার। রসুন, মাংস, ওয়াইন আর মশলার ঘ্রাণে ভরে থাকে ট্রাটোরিয়া। স্থানীয়দের কাছে এটি শুধু খাবার নয়, একসঙ্গে শীত উপভোগের উপলক্ষ। যারা ইতালিকে অন্যভাবে দেখতে চান, তাদের জন্য শীতের তুরিন হতে পারে এক অনন্য অভিজ্ঞতা। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ভোটের উত্তাপে দেশ, ক্ষমতার সবটাই বিভোর রাজনৈতিক দল, কিন্তু যাদের ভোটে নির্ধারিত হবে সরকার, সেই নাগরিকদের প্রত্যাশা কি? ভোট নিয়ে কি ভাবছেন তারা? দ্রব্যমূল্য, নিরাপত্তা, ন্যায় বিচার মানুষের কাছে ভোটের চেয়েও বড় প্রশ্ন। বঞ্চনা ঘুচিয়ে সাধারণ মানুষের অধিকার কি নিশ্চিত করতে পারবে নির্বাচিত সরকার? সানিয়া আহমেদের প্রতিবেদন। ছিল বাদনপল্লী পড়াইছে সরকারি লোকেরা, যারা পড়ছে আগো অফিসও আছে ওই জায়গায়। আমি আমার বিচার করবো ওই যে। দুঃখ, বিষাদ, হাহাকার, এই গল্প অশীতিপর বৃদ্ধার। এখন সদরঘাটেই যার ভ্রাম্যমান জীবন, তাকে কোনোভাবেই স্পর্শ করে না ভোট। হাটে মাঠে ঘাটে 56,000 বর্গমাইল জুড়েই ভোটের উত্তাপ। প্রতিশ্রুতির ফুলঝুরিতে ইশতেহার দিচ্ছে রাজনৈতিক দলগুলো। গালভরা প্রতিশ্রুতি প্রার্থীদের। কিন্তু এই বৃদ্ধার মতো আরও অনেক ভোটার কি ভাবছেন, কি তাদের ভাবনা? নিত্যপণ্যের কষাঘাতে পিষ্ঠ নিম্ন আয়ের মানুষ। জীবন সংগ্রামে নাস্তানাবুত এসব মানুষের কাছে ভোটের আবেদন কি? 500 টাকা কাম করে আমার বাজার লাগতেছে 700 টাকা, আমি কিভাবে দিন চলমু এই চিন্তা করি হয়তো আমি কুলাইতে পারতেছি না। শিক্ষার দিকে অনেক খরচ বেশি। শিক্ষার মনে করেন যে প্রতি বছর একটা ভর্তির অতিরিক্ত টাকা নেয়। যারা রিক্সা চালক, ভ্যান চালক, ঠেলাগাড়ি চালক, মাটি কাটে, এরা যারা আছে বর্তমানে বাংলাদেশে, তারা কি চায়? দুটো ভাত আর ডাল। এরা যদি এই খাইয়ে যদি বাঁচতে পারে আর মোটা ধরনের কাপড় যদি কিনতে হাঁটতে পারে, তারাই এইটাই চায়, আর কিছু চায় না। যে যায় লঙ্কায় সে হয় রাবণ। ভোটের রঙে রঙিন জনতার স্বপ্ন, ভোটের পর মরীচিকা। এইখানে চাঁদাবাজরা প্রত্যেকটা ট্রাক থেকে তারা টুল তেলে আমাকে বাড়ি পুড়ে গেল, ক্ষয়ক্ষতি হইলো, টাকা পয়সা মানে আমরা পাই নাই, অন্য নেতা ফেতারা খাইছে আর কি। আপনি কি তো সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে পারে না? নিরাপত্তা, ন্যায় বিচার সাধারণ মানুষের কাছে যেন শুধুই কাগজে আলাপ। মাইরা বলাইছে আমি বয়েতে কোনো মামলা করি নাই, 2 ছেলে 1 ছেলে মামলা করি নাই। সরকারি মামলা হয়েছে, রাস্তা যে পাওয়া গেছে এই কেসটা হইলো সিআইডির কাছে, অন্তর এটার কোন তথ্য নেই। সিগনেচার জালিয়াতি করে স্ট্যাম্প মামলা দিয়েছে, টাকা নিছি, অথচ আমরা কোনো টাকাই নেই। ভোটের ইশতেহারে আস্থা নেই পোর খাওয়া মানুষের। অনেকে আশা দেয়, কিন্তু এরকম তো হয় না। মানুষ যেটা চায় দেবে কয়, কিন্তু দেয় তো না। এমন কোনো সরকার আইয়া বলে না যে শ্রমিককে ওই বেতন ভাতা বাড়াই দিতে হইবে বা আশায় বিষয়, এ বিষয়ে কেউ লড়ে না আর চড়েও না। মাফিয়াদের আবারও ক্ষমতায় বসাতে লুটপাটের আয়োজন করতেই এই নির্বাচন, মনে করেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। নির্বাচনটা হচ্ছে লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে সহযোগিতার মাধ্যমে পুরনো ব্যবস্থাটা পুনঃপ্রতিষ্ঠিত করবার জন্য। মূলত
হাসিনাহীন হাসিনা ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্বাচন হচ্ছে। আগে এটা হতো আওয়ামী লীগের অধীনে, এবার হবে এটা বিএনপি বা জামাতের অধীনে। এই তো তফাৎ, আর কোনো তফাৎ নেই। আপনি বিদেশি কোম্পানির কাছে আপনি দিয়ে দিচ্ছেন আপনার পোর্ট, আপনি ইপিজেড দিয়ে দিচ্ছেন বিদেশিদের কাছে। তো আমরা দেশ স্বাধীন করেছি কী জন্য? কিন্তু এটা কি আমরা বেচা বিক্রির জন্য আসছি নাকি আমরা? হ্যাঁ ও না ভোটের সমালোচনাও করেন ফরহাদ মজহার। নির্বাচন আসে, উত্তাপ বাড়ে, ইশতেহারে তৈরি হয় প্রতিশ্রুতি। সেই সব মানুষ যারা রাজপথের বাইরে থাকা, তারা কি প্রতিশ্রুতির তালিকায় আছে? সাধারণ মানুষ চায় তাদের নিরাপদ জীবন, ন্যায় বিচার ও সম্মান এবং স্বাভাবিক জীবনযাপন। একই সাথে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল নয়, বরং জবাবদিহিতা। সানি আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।